আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে দেখাচ্ছি অগোছালো রান্নাঘর। তো সকালের নাস্তাটাও কিন্তু শর্টকাটই হয়েছিল, রেডিমেড নাস্তা। যেহেতু আমার রান্নাঘরটা নোংরা হয়েছিল, 12-13 দিন ইউজ করা হয় নাই, তার জন্য ধুলাবালি পড়ে আছে, ওলটোল পড়ে আছে। তাই পরিষ্কার করা ছাড়া তো আর রান্নাঘরটা ইউজ করা যাবে না। তার জন্যই কেবলমাত্র চাটা বানিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে দোকান থেকে বনরুটি এনেছিল, বাড়ি থেকে আম্মা কলা দিয়েছিল, কলা, তারপরে ডিম ভেজেছিলাম। অবশ্য ডিম পোস্ট করে কোনো মতে নাস্তাটা চালিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব, আর এদিকে যা রান্না করব সেটাও আবার একটু ঠিক করে নিলাম। তো ডিম এনেছিল দোকান থেকে সকালবেলায় বনরুটির সাথে, তো ডিমগুলো দেওয়া হয় নাই, সেটাও দেখতেই পেলেন এখানে। আর এই যে আমার যত ব্যাগ বুক করে যে বাড়িতে জিনিসপত্র নিয়েছিলাম সেই ব্যাগগুলো রান্না করে নিয়ে আসলাম। তাই তো এক এক করে আমি সেলফগুলো মুছে নিচ্ছি, ধুলাবালি ছাড়িয়ে নিচ্ছি, আর হচ্ছে গিয়ে পটগুলো মোটামুটি একটু ঝেড়ে মুছে নিচ্ছি। তো তত একটা তেল কাজটা হয় না, যেহেতু এগুলো প্রতিদিনই আমি একবার করে বাসায় থাকলে আর কি মানে মুছে টুছে নেই, তার জন্য। তো কাগজটা আর এটা চেঞ্জ করলাম না, যেটা একেবারেই দেখলাম যে নোংরা হয়ে আছে তো সেটাই চেঞ্জ করে দিলাম। আর এগুলো তো হচ্ছে গিয়ে ক্যালেন্ডারের পাতা, তো সাদা অংশটাই দিলাম, দেখতে ভালো লাগে। যদি এটার মধ্যে ময়লা পড়ে যায়, সাদা জিনিসের মধ্যে বেশি ময়লা দেখা যায়, আবার অনেক সময় কালো জিনিসের মধ্যেও কিন্তু ময়লাগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যেহেতু ওই পাশে লেখা, তার জন্য আমার কাছে কেমন যেন গিজি গিজি লাগতেছিল, তাই সাদা অংশটুকুই এখান দিয়ে দিলাম। তাই তো এক এক করে সেলফগুলো উপর থেকে মুছে আসছি, আর জিনিসপত্রগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তো এমনিতেই তো বাসায় আমার মশলার অনেকগুলো কৌটা, তারপরে আবার বাড়িতে নিয়েছিলাম ছোট ছোট কিছু কৌটাতে করে, তো সেগুলোর মধ্যেও আছে। তো তার জন্য রান্না করে কিন্তু আজ কেবল কৌটা আর কৌটা, মশলা আর মশলাই দেখতে পাবেন। তো সেগুলো আস্তে আস্তে যখন শেষ হয়ে যাবে তারপরে ধুয়ে টুয়ে কৌটাগুলো আমি আবার রেখে দেব, কারণ আবার পরে কাজে লাগতে পারে, বা যদি আল্লাহ চায় তো আবার বাড়ি যাই, তখন তো আবার এগুলোকে আবার গুছিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য। তো এই পার্ট থেকে আমি ক্যালেন্ডারের পাতাটা সরিয়ে নিয়েছি, দেখেন কেমন দাগ পড়ে গিয়েছে। তো এখন আর ঘষা মাজা বা পানি দিয়ে করব না, এখন যতটা সম্ভব ধুলাবালিটাকে ছাড়িয়ে নিই, আর ক্যালেন্ডারের আরেকটা নতুন পাতা দিয়ে দিলাম অর্ধেক করে, আর বাকিটুকু যে রেখে দিচ্ছি, আবার পরে ইউজ করা যাবে। আর এই সেলফটাতেও কিন্তু প্রচুর বালি জমে গিয়েছে, তো সেটাও আস্তে আস্তে আমি মুছে নিচ্ছি। আর দেখতে পেলেন কেমন বালি জমে আছে। তো এটাতে আবার অবশ্য কোনো ক্যালেন্ডারে পাতা পোতা কিছুই দিচ্ছি না, যেহেতু এখানে আমার কেবল পটগুলি রাখি, তার জন্য। আর যে সাইডে আমি রান্নার জিনিসপত্র রাখি, যেমন অনেক সময় গরম পাতিল টাতিল বা গরম প্লেট রাখি, তো সেইখানটাতে কেবল ওই যে একটা চালের বস্তা দিয়ে প্লেসমেন্ট বানিয়েছিলাম সেটা রেখে দিয়েছি, যাতে আমার যে কাঠের জিনিস তো বার্নিশটা যাতে নষ্ট না হয়ে যায়। আর দেখতে পেলেন মাকড়সাও কিন্তু বাসা বেঁধে ফেলেছে, আমি ছিলাম না, তাতে কি হয়েছে, শূন্যস্থান কিন্তু তারা পূরণ করে ফেলেছে। তো আমার আর অপেক্ষা করে নাই, তারা নিজেদের মতো বাসা করে থেকেও গিয়েছিল। তো এই তো পটগুলো রেখে দিচ্ছি, আর এগুলোর মধ্যে সব কিন্তু বিভিন্ন ধরনের ডাল ডুল যা আছে সব কিছু, ওটা তো উপর থেকে দেখা যায়, আর যেগুলো উপর থেকে দেখা যায় অবশ্য সেগুলো মধ্যে আর নাম লিখে রাখি নাই আর কি, সেটা তো বোঝাই যায়। তো কেবল মশলাগুলোর মধ্যে নাম লিখে রাখতে হয়, যেহেতু পাউডার করা, তো পাউডারটা তো একটা বোঝা যায় না, তার জন্য। আর এই যে বক্সগুলো রাখতেছি, এগুলো কিন্তু খান সাহেবের সৌদি আরব থেকে আনা বিভিন্ন ধরনের মশলা। তো এখানে অরিগানো, ব্যাসিল, তারপরে আদা পাউডার, রসুন পাউডার, তারপরে হচ্ছে গিয়ে দারুচিনি পাউডার, গোলমরিচ পাউডার, বিভিন্ন ধরনের পাউডারই এইগুলোর মধ্যে এনেছিল আগে। তো যেগুলো শেষ হয়েছে তো শেষ হয়েছে, আর যেগুলোর মধ্যে তো আসেই, আর শেষ যেগুলোর মধ্যে হয়েছে সেগুলোর মধ্যে আমি আবার অন্য জিনিস রেখে দিয়েছি। আর এই রেকের উপর সাইডটাও আমি মুছে টুছে নিয়েছি, আর যেটা যেখানে রাখার সেটা রেখে দিয়েছি, আর যেগুলো তো আমার ধুতে হয়েছে সেগুলো অবশ্যই আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর এই তো আমার রান্নাঘরের মশলার সাইডটা খুব সাজানো হয়ে গেল, দেখতে সুন্দর লাগতেছে না? আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুল করবেন না। তাই তো এই সাইডটা গুছিয়ে নিয়েছি, আমার রান্নার এক সাইড এটা। তো এখানে তো সব মশলাপাতি যা যা আমার প্রয়োজনীয় জিনিস সবগুলি এখানেই আছে, আর হাত বাড়ালেই কিন্তু যে কেউ পেয়ে যেতে পারে।
তো সেটা আমি আবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর হলুদ মরিচের অবশ্য আমার একটা মশলা জারি আছে, সেটার মধ্যে হলুদ মরিচ জিরা ধনিয়া একটার মধ্যে রাখি, যেহেতু এগুলো বাড়িতে নিয়েছিলাম তো সেগুলোর মধ্যে তো থেকে গিয়েছে কিছুটা, তো যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত বয়ামগুলো এভাবেই থাকবে। তারপরে শেষ হয়ে গেলে আমি আবার মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো। আর ওই যে ছোট জারগুলো দেখছেন সেগুলোর মধ্যে কিন্তু বাড়িতে যাওয়ার সময় আমি কিছু কিছু মশলা নিয়ে গিয়েছিলাম, যেমন হালিম মিক্স, চটপটি মশলা, তারপর হচ্ছে গিয়ে ম্যাজিক মশলা, বিভিন্ন ধরনের মশলা আবার নিয়েছিলাম, সেগুলো কিন্তু একটু একটু থেকে গিয়েছে। তো সেগুলো যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন এখানেই থাকবে, আর শেষ হয়ে গেলে ধুয়ে মুছে ঠিক করে নেব। আর এদিকে চুলাটা তো অবস্থা খারাপ, চুলার নিচেও যদিও রান্না করা হয় না কিন্তু তেমন একটা যেন হয়ে গিয়েছে, সেতে কেমন একটা ময়লা টয়লা পড়ে গিয়েছে। তো আমি সেটাও আস্তে একটু মানে ভিম লিকুইড দিয়ে প্রথমে একটু মেজে নিয়েছিলাম, তারপর একটা কাপড় দিয়ে আবার ভালোভাবে মুছে নিচ্ছি। আর রান্না করার আগে তো এমনিতেই একবার মুছে নিতে হয়, সেটা অবশ্য একবার আমি হালকা করে মুছে নিয়ে কিন্তু ওই যে ডিম ভেজেছিলাম, তারপরে চা বানিয়েছিলাম, সকালের নাস্তাটা মোটামুটি খেয়েছিলাম আর কি, আবার খাবার পানিটাও ফুটিয়েছিলাম। তো চলে আসলাম রান্নাঘরটাকে মুছে টুছে সব পরিষ্কার করে, যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে সব গুছিয়ে টুছিয়ে চলে আসলাম রান্নায়। তো আমি রান্না করব কলিজা আর ফুসফুস বোনা। তো কলিজা আর ফুসফুসটাকে আমি ঈদের দিন রাতের বেলায় বা সন্ধ্যার সময় কিন্তু আমি আদা পেস্ট দিয়ে মানে ফুটিয়ে নিয়েছিলাম, মানে মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছিলাম যাতে ময়লা পানিটা বের হয়ে যায় বা রক্তটা বের হয়ে যায়। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কেটে কুটে নিয়েছিলাম। আর এই ফাঁকে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য আর ভিডিও করা হয় নাই কোনো কিছু। তো কারেন্ট চলে আসার পর আমি আবার ফ্রোজেন করা আম ছিল, একটু পাকা আম, দেখতেই পেলেন যে একেবারে হলুদ, তো পাকা আম ছিল, সেটা আবার বিট লবণ, একটু লেবুর রস দিয়ে 7 আপ দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম, গুলিয়ে দিচ্ছি, তখন ওরা খেয়ে নিচ্ছে। আর এদিকে যে কলিজা আর ফুসফুসটা কিন্তু বসিয়ে দিয়েছি, যা যা মশলা লাগে মাংসের সাথে সব ধরনের মশলা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে পাটের শাকটা আমি কিন্তু ভাফিয়ে নিয়েছিলাম, বাড়ি থেকে আসার সময় পাটের শাক এনেছিলাম। তো সেটা যারা আমার আগের বাড়ির ভিডিওগুলো দেখেছিলেন তারা তো অবশ্যই দেখেছেন যে আমি পাটের শাক কেটে রেখে দিয়েছিলাম, আমার হেল্পিং হ্যান্ড আমাকে এনে দিয়েছিল। তাই তো ভাফিয়ে রাখা শাকটা আমি কিন্তু রসুন আর মরিচ ভেজে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর আমি তো সরিষার তেল খাই, তার জন্য সরিষার তেলেই ভেজে নিলাম। আর একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। আর শাকটাকে একটু খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না থাকে। আর এই তো রেডি হয়ে গেল আমার পাটের শাক ভাজি। আর অন্য চুলায় তো আমার কলিজা বোনাটা হচ্ছে, পানিটাও শুকিয়ে গিয়েছে, এবার ঝোলের পানি দিয়ে দেব। আর যেহেতু শাকটা হয়ে গেল তো শাকটা একটু বেড়ে নিলাম। আর এই যে দেখেন প্লেসমেন্টটা এখানে রাখাতে সুবিধা কি হয়েছে, যেহেতু আমি কাঠের এই সেলফটার মধ্যে কিন্তু রাখতে সুবিধা, যে কোনো জিনিস বা রুটি বেলতে সুবিধা, সব কিছু করতে এখানেই সুবিধা, কোনো কিছু মাখামাখি করতে এখানেই সুবিধা, তার জন্য কিন্তু আমি বস্তা দিয়ে এই প্লেসমেন্টটা বানিয়ে নিয়েছিলাম। তো ভেবেছিলাম এটার মধ্যে কাজ করব, হাতের কাজ করে নেব, কিন্তু তার করা হলো না। তো দেখি যখন করি তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যে কড়াইতে ফুসফুস আর কলিজাটা মানে বসিয়েছিলাম সেটা দেখলাম যে আলু টালু সহ একদমই মানে খিচাখিচি হয়ে যাচ্ছিল, তার জন্য অন্যটাতে মধ্যে করে রান্না করে নিয়ে নিলাম। আর টেবিলের উপরে সবগুলো খাবারও নিয়ে আসলাম। আর রান্নাটা শেয়ার করছি না কারণ সবাই রান্না করতে পারেন, তবে আমি একটু এক গাদা আলু দিয়ে রান্না করি কীভাবে সেটা তো সবাই দেখেন আর জানেন। আর আলু ছাড়া তো আমাদের চলেই না। আর এই দেখেন কাঁঠাল, এই সিজনে কাঁঠালটা ইনশাল্লাহ থাকবে টেবিলে, যেহেতু গাছের কাঁঠাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।